হ্যালো ছাত্র বন্ধুরা, আমি আবার চলে এসেছি ছায়া পদার্থবিদ্যার স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে। শুরু করছি ছায়া পদার্থবিদ্যার স্থিতিস্থাপকতা চ্যাপ্টার এমসিকিউ। প্রথম অঙ্কটি, নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? তোমাদের জানতে হয় স্থিতিস্থাপকতা নির্ভর করে যার ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে সমান পরিমাণ বিকৃতি ঘটাবার জন্যে, তার স্থিতিস্থাপকতা বেশি। এখানে রাবার, কাঁচ, ইস্পাত, তামা, এদের মধ্যে ইস্পাতের স্থিতিস্থাপকতা সব থেকে বেশি। ইস্পাত। তাহলে অ্যান্সার হচ্ছে নম্বর সি। নেক্সট আমরা চলে আসি নম্বর 2। নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি স্থিতিস্থাপক গুণাঙ্কের একক? স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে ই দিয়ে লেখা হয়। ই মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তোমরা জানো বিকৃতির কোনো একক নেই, এটার কোনো একক নেই, তাহলে শুধু পীড়নের একক যা, তাই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হবে পীড়নের একক। পীড়নের একক, পীড়নের একক আবার কি? পীড়ন তো বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল মানে বলের একক হচ্ছে সিজিএস পদ্ধতি যদি লিখি ডাইন, ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার অপশন কোথায় আছে? নম্বর বিতে ডাইন পার সেমি স্কোয়ার আছে। অ্যান্সার হচ্ছে বি। নেক্সট চলে আসি, 2 নম্বর হয়ে গেল, এবার 3 নম্বর। 3 নম্বরে দেখো, এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ, অপর প্রান্তে এফ বল প্রয়োগ করা হচ্ছে। একটা তার, তাহলে তার একটি প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ, এখানে আবদ্ধ করা, এটা তার। এই প্রান্তে তারটির দৈর্ঘ্য হচ্ছে এল, ব্যাসার্ধ হচ্ছে, এই ব্যাসার্ধটা স্মল আর, এর প্রান্তে এফ বল প্রয়োগ করা হলো। তাতে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এফ বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি যেটুকু হলো সেটুকু হচ্ছে স্মল এল। আমরা দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল দিয়ে ধরছি। হলো। এবার 2L দৈর্ঘ্য এবং 2R ব্যাসার্ধ বিশিষ্ট অপর একটি একই ধাতু নির্মিত তার। আচ্ছা, আরেকটি তার যার দৈর্ঘ্যটা এর দ্বিগুণ। আচ্ছা, যার দৈর্ঘ্য তাহলে 2L। এবার 2L দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হচ্ছে 2L, ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে 2R, ব্যাসার্ধ হচ্ছে 2R, আর কি বল, বল হচ্ছে 2F, বল প্রয়োগ করা হচ্ছে। এর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে সেটাই বার করতে হবে। এইটার এল, অর্থাৎ আমি এটার L2 নাম দিলাম, L2টা কত হবে? দেখো এখানে ধ্রুবক কি কি, আগে দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা, ইয়ং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পীড়ন এফ বাই এ বাই বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু এফ বাই এ। তাহলে স্মল এল কি দাঁড়াচ্ছে? এফ ইন্টু ক্যাপিটাল এল বাই ওয়াই ইন্টু এ। এ আবার তুমি ব্যাসার্ধ দিয়ে লেখো, এফ এল বাই ওয়াই ইন্টু এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার। এবার দেখো দৈর্ঘ্য বৃদ্ধি কার কার উপর নির্ভর করছে, কোনটি ধ্রুবক? ধ্রুবক হচ্ছে এখানে ওয়াই এবং পাই ধ্রুবক, বাকিগুলি কি আছে? এল আছে, এফ আছে, এফ ইন্টু এল বাই আর স্কোয়ার, এর সঙ্গে এল সমানুপাতিক। তাহলে আমি তো লিখতেই পারি L1 বাই L2 ইজ ইকুয়াল টু F1 বাই F2 ইন্টু L1 বাই L2 ইন্টু আর 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 স্কোয়ারের সাথে ব্যস্তানুপাত সম্পর্ক, তাহলে আর 2 স্কোয়ার যাবে উপরে আর 1 স্কোয়ার আসবে নিচে। এবার তুমি মানগুলি বসিয়ে দাও। L1 মানে হচ্ছে এল প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য বৃদ্ধি। দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি আমরা বার করব F1 বাই F2, F1 ছিল এফ, F2 হচ্ছে 2F। আচ্ছা, L1টা ছিল L2টা হচ্ছে 2L। আচ্ছা, এবার ব্যাসার্ধও দ্বিগুণ করা হলো, তার মানে নিচে আর উপরে 2R, তাদের হোল স্কোয়ার, ব্যাসার্ধ দুটোর স্কোয়ার, তাহলে স্কোয়ার হলো। তাহলে এফ এফ ক্যান্সেল, এল ক্যান্সেল, আর ক্যান্সেল, এখানে 1/2 ইন্টু 1/2 ইন্টু 2 স্কোয়ার, তার মানে নিচে
4 উপরে 4 কাটাকাটি গিয়ে 1, এটা L/L2, তাহলে দেখো তো L2 L-ই দাঁড়াচ্ছে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্র দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিক ক্ষেত্রে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল তার সমানই হবে। অ্যান্সার কোন অপশনটা ঠিক হচ্ছে? অ্যান্সার এ অপশন ঠিক হচ্ছে। তারপর চলে আসি একটি তারের দৈর্ঘ্য একই রেখে ব্যাস দ্বিগুণ করা হলো, তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক। আচ্ছা, দৈর্ঘ্য ইয়ং গুণাঙ্ক সবসময়ই উপাদানের উপর নির্ভর করে। একটি তারের ইয়ং গুণাঙ্ক তারটির ব্যাস কত তার উপর নির্ভর করে না, তারটির দৈর্ঘ্য কত তার উপরেও নির্ভর করে না, তারটির উপরে কত বল প্রয়োগ করা হচ্ছে তার উপরেও নির্ভর করে না। ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। উপাদান তো চেঞ্জ করা হয়নি এই প্রবলেমটাতে, উপাদান তো একই রাখা হয়েছে, শুধুমাত্র ব্যাস দ্বিগুণ করা হয়েছে। ব্যাস দ্বিগুণ করলে তার উপাদান পরিবর্তন হলো না, সেই জন্য ইয়ং গুণাঙ্ক তাহলে একই থাকবে, একই থাকবে। একই থাকবে মানে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, নাম্বার 5 দেখো, একই ধাতু 4টি তার একই ভার দ্বারা টান দেওয়া হলো। একই ধাতু মানে ওয়াই, একই ভার মানে এফ, প্রযুক্ত বল সমান প্রয়োগ করা হলো। এদের প্রত্যেকটি দৈর্ঘ্য ও ব্যাস দেওয়া আছে। তার মানে প্রাথমিক দৈর্ঘ্য আর ব্যাস এই দুটো জিনিস দেওয়া আছে, এই দুটো জিনিস দেওয়া আছে। কোনটি দৈর্ঘ্যে বেশি প্রসারিত হবে, তার মানে স্মল এল কার বেশি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি কার বেশি হবে। তাহলে ওয়াই এফ, এদের আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। তো দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা কত পাচ্ছি? এফ ইন্টু ক্যাপিটাল এল বাই ওয়াই ইন্টু এ। এটাকে তুমি ব্যাস দিয়ে প্রকাশ করো, ওয়াই ইন্টু এ মানে হচ্ছে ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে পাই d/2 ব্যাস দিয়ে লিখলে মানে আর হলো তার হোল স্কোয়ার, তার মানে পাই ডি স্কোয়ার বাই 4, এটা হচ্ছে এ। এর ভ্যালু তাহলে তুমি পাই ডি স্কোয়ার বাই 4 উপরে লিখলাম। তাহলে এল দেখো কার কার উপর নির্ভর করছে, একই ধাতুর ওয়াই আর বলও এক, তাহলে ওয়াই এবং ওয়াই এবং ওয়াই এবং এফ ধ্রুবক, আর এখানে পাই আর 4 যেটা সেটা তো ধ্রুবক হবেই। তাহলে আমি লিখতেই পারি এল স্মল এল ভ্যারিস এল বাই ডি স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি তারই বেশি হবে যার দৈর্ঘ্য বেশি এবং যার ব্যাস কম। ব্যাসের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্ক এবং প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাত সম্পর্ক দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমাদের এখানে দেখতে হবে প্রাথমিক দৈর্ঘ্য কার বেশি এবং ব্যাস কার কম। দেখো 100 সেন্টিমিটার 1 মিলিমিটার, দৈর্ঘ্য বাড়ানো হলো 200 সেন্টিমিটার প্রাথমিক দৈর্ঘ্য, ব্যাসও বাড়ানো হলো। তাহলে 300 সেন্টিমিটার 300 সেন্টিমিটার 3 মিলিমিটার, বাট এটা দেখো 400 সেন্টিমিটার, ব্যাস হচ্ছে 0.5 মিলিমিটার, তাহলে এটারই দৈর্ঘ্য সব থেকে বেশি এবং ব্যাস সব থেকে কম। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে ডি। তারপরের প্রবলেমে চলে আসি, নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে এ এবং বি দুটি একই ধাতু নির্মিত তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2, প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত L1/L2 হচ্ছে 1/2। একই ধাতু মানে ওয়াই সেম। আচ্ছা, তুমি এল এও বলতে পারো, এল এ এল বি, এল এ বাই এল বি ইজ ইকুয়াল টু 1/2। ব্যাসের অনুপাত, ব্যাসের অনুপাত মানে ডি দিয়ে লিখলাম ব্যাস, ডি এ বাই ডিবি, এটা বলা হচ্ছে 2:1 মানে 2। যদি তার দুটিকে একই বল দ্বারা টান দেওয়া যায়, এবার এফও সেম, বলও সেম, ইয়ং গুণাঙ্ক এবং বল প্রযুক্ত বল সমান,
তবে এ বির দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত। আচ্ছা, আবার সেই আমরা y ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল বাই এ ইন্টু স্মল এল লিখলাম। দৈর্ঘ্য বৃদ্ধি ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল বাই ওয়াই ইন্টু এ লিখতে পারি। তাহলে এখানে ধ্রুবক কে বলা আছে? ধ্রুবক বলা আছে এফ এবং ওয়াই, এই দুটো ধ্রুবক। আরেকটা জিনিস, আরেকটা স্টেপ করে নিই। এখানে ব্যাস দিয়ে বলা আছে, তাহলে ব্যাসটা একটু কনভার্ট করে নাও ক্ষেত্রফলটাকে। তাহলে এফ বাই ওয়াই আর এল বাই এটা পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে এখানে ধ্রুবক কী কী দাঁড়াচ্ছে এবার আমরা একটু দেখি। ধ্রুবক এফ বাই এ পাই 4। তাহলে আমরা পাচ্ছি স্মল এল ভ্যারিস এল বাই ডি স্কোয়ার। আবারও তাহলে আমি লিখতে পারি এল এ বাই এল বি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল এ বাই ক্যাপিটাল এল বি ডি এ বাই ডি বি, সরি ডি বি উপরে ব্যস্তানুপাত সম্পর্ক, ডি এ নিচে, ডি বি বাই ডি এ হোল স্কোয়ার। এল এ বাই এল বি গিভেন 1/2 ডিবি বাই ডিএ, ডিবি বাই ডিএ এটাও 1/2 ডিবি বাই ডিএ। আচ্ছা, ডিএ বাই ডিবি হচ্ছে 2, তো ডিবি বাই ডি হচ্ছে 1/2। ডিব এটার আবার স্কোয়ার আছে, তাহলে হাফ ইন্টু 1/4 মানে 1/8। তার মানে এল এ ইস টু এল বি আমাদের দাঁড়ালো 1:8। দেখো কোথায় আছে? নাম্বার সি। তাহলে অ্যান্সার হচ্ছে সি। নেক্সট 7, তারের প্রসারণ ঘটাতে একক আয়তনে কৃতকার্য। তোমাদের তো ডিরেক্ট ফর্মুলা। শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব এটাকে আমরা একক আয়তনে কৃতকার্য বলে থাকি। একক আয়তনে কৃতকার্য শক্তি ঘনত্বের সূত্র তোমাদের জানা আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা হয় হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। দেখো একক আয়তনের কৃতকার্য কি কি, এই অপশনগুলোর মধ্যে কিছু আছে নাকি? হ্যাঁ, পীড়ন ইন্টু বিকৃতি, 1/3 পীড়ন ইন্টু বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, শেষে ডি নম্বর হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট নাম্বার 8, একটি তারের প্রাথমিক দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই, তারটিকে এস পীড়ন দ্বারা, এস হচ্ছে পীড়ন, পীড়ন দ্বারা স্থিতিস্থাপক সীমার মধ্যে বৃদ্ধি করা হলো, দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। তার সঞ্চিত শক্তি ঘনত্ব, পীড়ন দিয়ে শক্তি ঘনত্ব এস আর ওয়াই দিয়ে প্রকাশ করতে হবে। দেখো অপশনগুলি। আচ্ছা, শক্তি ঘনত্ব এইমাত্র বললাম, শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব স্মল ইউ দিয়ে যদি আমরা লিখি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। অ্যান্সারগুলো তো দেখো, ইয়ং গুণাঙ্ক আর পীড়ন রয়েছে, তাহলে বিকৃতিটাকে আমাকে সরাতে হবে। দেখো ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি, তো বিকৃতিটাকে সরাতে গেলে বিকৃতি ইজ ইকুয়াল টু কী হবে? বিকৃতি ইজ ইকুয়াল টু পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক। তাহলে হাফ ইন্টু, এবার এখানে আসো, পীড়ন ইন্টু বিকৃতি মানে হচ্ছে পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক। তার মানে উপরে পীড়ন স্কোয়ার বাই 2 ইন্টু ওয়াই, পীড়ন স্কোয়ার মানে পীড়ন ধরতে বলেছে এস, তাহলে এস স্কোয়ার বাই 2 ওয়াই। দেখো অপশন নাম্বার সি। তাহলে অ্যান্সার হচ্ছে সি। নেক্সট চলে যাই, নাম্বার 8 হয়ে গেল। নাম্বার 9, একটি তারের প্রাথমিক দৈর্ঘ্য এল, আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ইয়ং গুণাঙ্ক ক্যাপিটাল ওয়াই, তারটির দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ এক্স, দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ এক্স। তার মানে এখানে স্মল এলটা এক্স দিয়ে। কৃতকার্য কত? ও কৃতকার্য, তোমরা কৃতকার্য মানে হচ্ছে সঞ্চিত স্থিতিশক্তি, যেটা ইউ লেখো সেটাই
কৃতকার্য, সেটা হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু এক্স, মানে দৈর্ঘ্য বৃদ্ধি। হাফ ইন্টু এফ ইন্টু এক্স, হাফ এফ এক্স। স্প্রিংয়ের ক্ষেত্রেও তাই, হাফ এফকে ওয়াই দিয়ে প্রকাশ করতে হবে। আমরা দেখো ওয়াই ইজ ইকাল টু এফ ইন্টু এল বাই এ ইন্টু স্মল এল, তাহলে এফ ইজ ইকাল টু কত হচ্ছে ওয়াই এ, ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এখানে স্মল এল বলতে এক্স, তাহলে ওয়াই এ এক্স বাই এল। তাহলে বলের জায়গায় আমি এখন এটা বসাবো ওয়াই এ এক্স বাই ক্যাপিটাল এল, বল হয়ে গেল। এবার এক্স এর ভ্যালু তো আরেকটা এক্স আছে এখানে, তার মানে দেখা যাচ্ছে ওয়াই এ এক্স স্কোয়ার বাই 2l, এটা হচ্ছে অ্যান্সার। দেখো ওয়াই এ এক্স স্কোয়ার বাই 2l, ওয়াই এ এক্স স্কোয়ার বাই 2l, বি নম্বর মিলে যাচ্ছে। ওয়াই এ এক্স স্কোয়ার, ও না, বি নম্বরে 2 নেই, ওয়াই এ এক্স স্কোয়ার বাই 2l হচ্ছে এ নম্বর, এখানে 2 নেই, এ নম্বরে 2 রয়েছে, তাহলে অ্যান্সার ইজ এ হলো। নেক্সট নাম্বার 10, সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটি? সর্বাপেক্ষা আমাদের এগুলো জানবার বিষয় শুধুমাত্র। লোহা, তামা, কোয়ার্টজ, কাঠ। এখানে লোহা, তামা, কোয়ার্টজের স্থিতিস্থাপকতা সব থেকে বেশি হয়। কোয়ার্টজ হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ, সিলিকা বলে এটাকে অনেক সময়, সিলিকন ডাইঅক্সাইড দিয়ে তৈরি হয় এই খনিজ পদার্থটি। এটা কেলাসিত এক ধরনের পদার্থ, কাচের মতো অনেকটা। এর একটা বিশেষ গুণ আছে, পিজিও ইলেকট্রিক এফেক্ট এর আছে, অর্থাৎ চাপ প্রয়োগ করলে এই কোয়ার্টজ ক্রিস্টাল কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। এই কোয়ার্টজ কোথায় ব্যবহার করে? কোয়ার্টজ ঘড়ি, কোয়ার্টজ ক্লক তোমরা জানো, টাইম ঠিক রাখতে পারে। এদের যে অণুগুলোর ভাইব্রেশন সেগুলো ঠিক নিয়ম মেনে চলে, সঠিক সময়ে দিতে পারে কোয়ার্টজ ঘড়িগুলি। যাই হোক, কোয়ার্টজ এক ধরনের খনিজ পদার্থ, খনিতে পাওয়া যায় এবং খনিতে প্রচুর পরিমাণ কোয়ার্টজ পাওয়া যায়। ফেলসপারের পরেই কোয়ার্টজের স্থান, মানে পাওয়ার দিক থেকে কত পরিমাণ পাওয়া যায় সেই দিক থেকে ফেলসপার সব থেকে বেশি পাওয়া যায়, কোয়ার্টজ তার পরের স্থানই রয়েছে। যাই হোক, কোয়ার্টজ এক ধরনের খনিতে পাওয়া পদার্থ। এটা সিলিকা ক্রিস্টাল অ্যাকচুয়ালি, বা সিলিকন ডাইঅক্সাইড, কাচের মতো কেলাসিত পদার্থ হয়। এটা খুব শক্ত, এটার উপর বল প্রয়োগ করলে সহজে বাড়তে চায় না, অর্থাৎ প্রচুর বল লাগে এটার যদি আমি বিকৃতি ঘটাতে চাই, সেই জন্য এটার স্থিতিস্থাপকতা বেশি হয়। তাহলে অ্যান্সার এখানে সি। নেক্সট, একই ধাতুর এবং একই ব্যাসার্ধ দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত L1 বাই L2, সেটা হচ্ছে হাফ। এদের একই পরিমাণ বল, অনেক কিছু এক, কি সেম দেখো কি আছে, সেম আছে হচ্ছে একই ধাতু মানে ওয়াই সেম আছে, একই ব্যাসার্ধ মানে এ, ক্ষেত্রফল সমান, একই পরিমাণ বল এফ, তার দুটিতে বিকৃতির অনুপাত বার করতে হবে। আচ্ছা, তাহলে দেখো ইয়ং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে বিকৃতি মানে যেটাকে আমি স্মল এল বাই ক্যাপিটাল এল বলি, সেটা কি পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক। পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল বাই ইয়ং গুণাঙ্ক, তার মানে এফ বাই এ ইন্টু ওয়াই, এটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, যেটাকে আমরা বিকৃতি বলছি। এখানে তো এফ সেম,
এই যে এফ ধ্রুবক, দুটি তারের ক্ষেত্রেই বল সমান, তাহলে এফ সেম আছে, আর কি সেম, এও তো সেম, আর কি সেম, ওয়াইও সেম, আর তাহলে এল বাই এল তো কনস্ট্যান্ট হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি এল বাই এল হচ্ছে ধ্রুবক। তাহলে বিকৃতি ধ্রুবক মানে কি, বিকৃতির কোনো চেঞ্জ নেই। বিকৃতির কোনো চেঞ্জ নেই মানে কি, প্রথম তারের যা বিকৃতি দ্বিতীয় তারের বিকৃতি সেম হবে। বিকৃতি তাহলে প্রথম ক্ষেত্রে এল ওয়ান বাই ক্যাপিটাল এল ওয়ান আমি লিখতে পারি, দ্বিতীয় তারের ক্ষেত্রে এল টু বাই ক্যাপিটাল এল টু, সেম বিকৃতি, ইকুয়াল বিকৃতি। হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধি যদি এখানে চাইতো, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু এল ওয়ান বাই এল টু, স্মল এল ওয়ান বাই স্মল এল টু, সেটা কিন্তু ক্যাপিটাল এল ওয়ান বাই ক্যাপিটাল এল টুর অনুপাতের সমান হতো, দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত। দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত আলাদা হবে, কিন্তু বিকৃতি সেম হবে। এখানে বিকৃতির কথা বলা আছে, বিকৃতির অনুপাত সেম। সেম মানে হচ্ছে 1:1, অ্যান্সার হচ্ছে এ। তাহলে অ্যান্সার হচ্ছে এ, বিকৃতির পরিবর্তন হচ্ছে না, কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন হবে। নেক্সট হলো তাহলে এটা, কে বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান দুটি অংশে কাটা হলো, প্রতি অংশের বল ধ্রুবক। আচ্ছা, প্রতি অংশের বল ধ্রুবক সমান দুটি অংশ যদি না বলতো, তাহলে সমান দুটি অংশ বলার জন্য একটা সুবিধা হলো, আমরা স্প্রিংয়ের সমবায় থেকে, শ্রেণী সমবায় থেকে আমি প্রতি অংশের বল ধ্রুবক বার করে নিতে পারি। কিন্তু তোমাদের একটা ট্রিক বলছি, যদি সমান দুটি অংশে না কাটা হতো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। ধরো একটা স্প্রিং, এটা মনে করো কাটা, এটাকে দুটো অংশে ভাগ করা হলো, মনে করো 2:3 রেশিওতে, 2:3 রেশিওতে কাটা হলো। আচ্ছা, মনে রাখতে হবে, তোমরা জানোই হয়তো যে বল ধ্রুবক দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। যে স্প্রিংয়ের একই উপাদানের স্প্রিং হতে হবে অবশ্যই, দৈর্ঘ্য বেশি তার বল ধ্রুবক কম। তার মানে কে ইন্টু এল হচ্ছে ধ্রুবক। তার মানে আমি বলতে পারি কে ওয়ান এল ওয়ান ইজ ইকুয়াল টু কে টু এল টু ইজ ইকুয়াল টু কে এল, এরকম বলতে পারি। এখান থেকে তুমি বলতে পারবে, এগুলোর অ্যান্সার বার করতে পারবে। দেখো কে, এখানে এটা মনে রাখলেই হবে, কে ওয়ান এল ওয়ান, কে টু এল টু, আমি যদি আর তিনটে পার্ট করি তাহলে কে থ্রি এল থ্রি, সব কে এল এর ইকুয়াল হবে। এখানে কে হচ্ছে সমগ্র স্প্রিংটির বল ধ্রুবক, আর এল হচ্ছে সমগ্র দৈর্ঘ্য। অর্থাৎ এই পুরো দৈর্ঘ্যটা যদি এল বলি, এটাকেই যদি এল ওয়ান আর এল টুতে ভাগ করা হয়, এল ওয়ান আর এল টুতে ভাগ করা হয়, তাহলে অ্যাকচুয়ালি এল ওয়ান প্লাস এল টুই কিন্তু এখানে এল ওয়ান প্লাস এল টু, সেটাই কিন্তু এল। তাহলে অনুপাত সমান ভাগে, এখানে বলা আছে সমান দুটি অংশে কাটা হলো, যদি অসমানও কাটা যেত আমরা খুব সহজেই বের করতে পারতাম। যেমন 2:3 রেশিওতে কাটলে তাহলে প্রথম অংশের বল ধ্রুবক কত হবে, কে ওয়ান ইজ ইকুয়াল টু কে এল বাই এল ওয়ান। দেখো কে ওয়ান, এখান থেকে কে নাও, আর এখানে কে এল আছে, কে এল লেখো, আর নিচে এল ওয়ান আসবে। কে মানে হচ্ছে সমগ্র অংশ যখন ছিল তখন, এল হচ্ছে সমগ্র অংশের দৈর্ঘ্য, আর এল ওয়ান হচ্ছে কার দৈর্ঘ্য, যে অংশের বল ধ্রুবকের কথা বলা হচ্ছে তার দৈর্ঘ্য। তাহলে 2:3 রেশিওতে কাটলে যার বল ধ্রুবক কে, তাহলে প্রথম অংশের যার দৈর্ঘ্য 2, তার বল ধ্রুবক হবে তাহলে কে ইন্টু, এটা হচ্ছে সমগ্র দৈর্ঘ্য মানে 2+3 বাই এল ওয়ান মানে হচ্ছে ওটার দৈর্ঘ্য 2,
তার মানে 5/2 ইন্টু K1। ঠিক, তাহলে K2 কত হবে? K2 ইজ ইকুয়াল টু, এই যে K2 ইজ ইকুয়াল টু KL, K2 ইজ ইকুয়াল টু K, অ্যাকচুয়ালি L মানে হচ্ছে L1 প্লাস L2 বাই L2। তাহলে K2 ইজ ইকুয়াল টু KL মানে K L1 প্লাস L2 বাই L2। আচ্ছা, তার মানে KL1 হচ্ছে 2 প্লাস 3 মানে 5 হলো, আবার L2 মানে হচ্ছে 3 মানে 5K/3। 2:3 রেশিওতে কাটলে একটার হতো K1 হতো কত? K1 হতো আমাদের 5/2K আর K2 হতো 5/3K। এটা 5/2K, 5/3K। তার মানে দেখো প্রতি অংশের বল ধ্রুবকটা কি হচ্ছে? K ইজ ইকুয়াল টু, তুমি মোট দৈর্ঘ্যটা নেবে প্রতি অংশের বল ধ্রুবক, এটা K ড্যাশ নাম দিলাম প্রত্যেকটা অংশের। মোট দৈর্ঘ্য এটা মোট দৈর্ঘ্য স্প্রিংয়ের ইন্টু K মানে প্রাথমিক বল ধ্রুবক, ভাগ করতে হবে অংশের, যে অংশের বল ধ্রুবক K ড্যাশ তার অংশের দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য বাই অংশের দৈর্ঘ্য ইন্টু K, মোট দৈর্ঘ্য বাই অংশের দৈর্ঘ্য। L1 প্লাস, যদি 3টি অংশে ডিভাইড করে ফেলতাম তাহলে সেই ক্ষেত্রে L1 প্লাস L2 প্লাস L3 করতাম। এই অংশ মানে তুমি অনুপাত যোগ করতে পারো, বাই প্রথম অংশের যদি বল ধ্রুবক বলতাম K1 তাহলে L1 দিয়ে ডিভাইড করতাম ইন্টু K। K2 হবে কত? L1 প্লাস L2 প্লাস L3 বাই L2 ইন্টু K। K3 হবে কত? L1 প্লাস L2 প্লাস L3, উপরে মোট দৈর্ঘ্য আর নিচে সেই অংশের দৈর্ঘ্য যার বল ধ্রুবক মানে L3 ইন্টু K। এটা মনে রাখো। আচ্ছা, এবার অঙ্কটা করা যাক। সমান দুটি অংশে ভাগ করলো, আমি তাহলে এই নিয়মে যদি করি, একটা স্প্রিংকে সমান দুটি অংশে ভাগ করলো, স্প্রিংটার বল ধ্রুবক কত? K সমগ্রটার। তার মানে প্রতি অংশের বল ধ্রুবক, এটা যদি K1 বলি, এটা যদি K2 বলি, তাহলে K1 হচ্ছে মোট দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য মানে হচ্ছে 1:1 রেশিওতে ডিভাইড করা হলো, তো সমান দুটি অংশে ভাগ করা হলো মানে 1:1। তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে 1 প্লাস 1 বাই এক একটার দৈর্ঘ্য 1 ইন্টু K। তার মানে 1 প্লাস 1 মানে 2K। ঠিক দ্বিতীয়টার ক্ষেত্রেই একই হবে, সমান হলে দ্বিতীয়টারও বল ধ্রুবক দ্বিতীয় অংশেরও 2Kই হবে। তাহলে প্রতি অংশের বল ধ্রুবক 2K করে হচ্ছে। তাহলে নম্বর সি ইজ কারেক্ট অ্যান্সার, সি। নেক্সট, তাহলে কোনো অংশের বল ধ্রুবক K ড্যাশ ইজ ইকাল টু মোট দৈর্ঘ্য স্প্রিংয়ের বাই অংশের দৈর্ঘ্য করে ইন্টু K। K হচ্ছে প্রাথমিক বল ধ্রুবক, এটা করলেই হয়ে যাবে। নেক্সট চলে আসি নম্বর 13। দুটি স্প্রিংয়ের বল ধ্রুবক K1 K2 একটি স্প্রিংয়ের সাথে একটির প্রান্তের সাথে অন্যটির এক প্রান্ত যুক্ত সম্মিলিত স্প্রিং সংস্থা তুল্য বল ধ্রুবক। তুল্য বল ধ্রুবক তার মানে এটা কীভাবে আছে? এই একটা স্প্রিং, এর প্রান্তের সঙ্গে আরেকটা স্প্রিং লাগানো আছে, এটার K1 এটা K2 শ্রেণী সমবায় আছে। শ্রেণী সমবায়ে তুল্য বল ধ্রুবক K হলে তাহলে 1/K ইজ ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2 হয়। তার মানে K ইজ ইকুয়াল টু K1 K2 বাই K1 প্লাস K2। তাহলে অ্যান্সার দেখো, তাকিয়ে দেখো, K ইজ ইকুয়াল টু ডি। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে আমি সমান্তরাল সমবায় একটু বলে দিই। সমান্তরাল সমবায়, দুটি স্প্রিং যদি সমান্তরাল সমবায়ে থাকে K1 K2 বল ধ্রুবকের, এদের যে তুল্য বল ধ্রুবক
এই ক্ষেত্রে তুল্য বল ধ্রুবক কে ইজ ইকুয়াল টু k1 প্লাস k2 সমান্তরাল সময়ে। নেক্সট নাম্বার 14, এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদ এবং ওয়াই অঙ্গুনাঙ্ক বিশিষ্ট একটি তার কে স্প্রিং বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ের মতো আচরণ করে। হ্যাঁ, তার তো অবশ্যই স্প্রিংয়ের মতো আচরণ করে, কারণ ওটাকে টানলে বেড়ে যায়, আবার বল ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে যায়, ঠিক স্প্রিংয়ের মতোই। তাহলে কে এর মান কত? আচ্ছা, ওয়াই এর সঙ্গে তুলনা করে কে এর মান বার করতে হবে। খুব সহজ। স্প্রিংয়ের ক্ষেত্রে তোমরা জানো, স্প্রিংয়ের ক্ষেত্রে তো এফ ইজিক্যাল টু কে এক্স, এটা জানো। আচ্ছা, এবার ইয়ং গুণাঙ্ক দিয়ে যদি আমি হুকের সূত্র লিখি, সেই ক্ষেত্রে আমরা জানি ওয়াই ইজিক্যাল টু এফ ইন্টু এল বাই এ ইন্টু স্মল এল। এখানে স্মল এল বলতে কিন্তু এক্স দিয়ে ধরা হলো দৈর্ঘ্য বৃদ্ধিটা। তাহলে দেখো তো এইখানে আবার এফ ইজিক্যাল টু কী লেখা যায়? এফ ইজিক্যাল টু লেখা যায় ওয়াই এ এক্স বাই এল। এফ ইকুয়াল টু লিখলে ওয়াই এ এক্স উপরে চলে গেল, এল নিচে আসলো। তাহলে এইখানে ওয়াই এ বাই এল এইটুকু আমি লিখতে পাচ্ছি। তাহলে এটার সঙ্গে তুলনা করো তো, 1 নম্বর আর 2 নম্বর তুলনা করো। সরি, কে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে তাহলে? ওয়াই এ বাই এল। দেখো কে এর ভ্যালু ওয়াই এ বাই এল কোথায় আছে? নম্বর এ। তাহলে অ্যান্সার ইজ এ। হলো 14। এবার 15, একটি সুষম দণ্ডের ওজন ডাব্লু, এল দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। আচ্ছা, একটা দণ্ডের ওজন ডাব্লু, দণ্ডটিকে একটি স্থির অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হলো, দণ্ডের উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই হলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? আচ্ছা, তার মানে এখানে দণ্ডেরই ওজন রয়েছে, নিচে ঝুলন্ত ওজন নেই, কিন্তু দণ্ডের ওজন রয়েছে। যখন একটা মোটা দণ্ড যখন ঝুলানো থাকবে, তার নিজস্ব ওজনের জন্য এটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, নিজস্ব ওজন। দণ্ডটির ওজন কত? ডাব্লু। সেই ওজনটা কোথা দিয়ে ক্রিয়া করে? এখানে একটা ট্রিক বলে দিই, সহজ হবে এভাবে। এখানে ভর কেন্দ্রটা বার করে নাও, ভর কেন্দ্র দিয়ে সেন্টার অফ মাস, এটা সেন্টার অফ মাস, এই পয়েন্টটা সেন্টার অফ মাস দিয়ে অ্যাকচুয়ালি ওয়েট ক্রিয়া করে। তুমি দণ্ডটির দৈর্ঘ্য এল না ধরে দণ্ডটির দৈর্ঘ্য এল বাই 2 ধরবে। সমগ্র দণ্ডের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে ইয়ং গুণাঙ্কের রাশিমালার মধ্যে যে এলটা লেখা হয়, ক্যাপিটাল এল মানে প্রাথমিক দৈর্ঘ্য, এখানে প্রাথমিক দৈর্ঘ্য এটা এল। সমগ্র দণ্ডের দৈর্ঘ্য যদি এল হয়, তুমি প্রাথমিক দৈর্ঘ্য ধরে নেবে এল বাই 2, অর্থাৎ কতটুকু? ভার কেন্দ্রের দূরত্ব পর্যন্ত। সমস্ত ওজনটা এখানটাই ক্রিয়া করে বলে, বাস তাহলেই তোমার, অর্থাৎ এল এর জায়গায় এল বাই 2 দিয়ে প্রতিস্থাপন করো, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যাবে। দেখো এবার ওয়াই ইজ ইকুয়াল টু এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এলটা কত? এল বাই 2। আচ্ছা, ক্যাপিটাল এলটা হচ্ছে এল বাই 2। এখানে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি আগে পরে লিখছি এটা। কতগুলি বাই হয়ে যাচ্ছে দেখো, এফ ইন্টু এল বাই এ ইন্টু স্মল এল, এটা তো ওয়াই, কিন্তু এলটাকে আমি লিখতে বলেছি কি? ক্যাপিটাল এলটাকে এল বাই 2 লিখতে বলেছি, এল বাই 2। তাহলে স্মল এল কি পেয়ে গেলে? স্মল এল পেয়ে গেলে এফ ইন্টু এল 2 এ ওয়াই। জাস্ট ভার কেন্দ্রের দূরত্ব নেবে, প্রাথমিক দৈর্ঘ্যটা ভার কেন্দ্রের দূরত্ব উপর থেকে, এটাই হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তাহলে এফ এল বাই 2 এ ওয়াই, এফ এল বাই 2 এ ওয়াই, এফ মানে ডাব্লু, এফ মানে ওয়েট, ডাব্লু ইন্টু এল বাই 2 এ ইন্টু ওয়াই। কোথায় আছে? বি নম্বর।
অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, নেক্সট নাম্বার 16। কৃন্তন বিকৃতি প্রকাশিত হয় মোচর কোণ দ্বারা, কৃন্তন কোণ দ্বারা, ক্ষেত্রফল বৃদ্ধি দ্বারা, আয়তন। কৃন্তন বিকৃতি একটা কোণ তো অবশ্যই, সেটা মোচর কোণ না কৃন্তন কোণ। মোচর কোণ আর কৃন্তন কোণের মধ্যে তফাৎ জানতে হবে। মোচর কোণ কোনটা আর কৃন্তন কোণ কোনটা? অ্যাকচুয়ালি বিকৃতি হচ্ছে, কৃন্তন বিকৃতি, ধরো একটা এরকম সিলিন্ডার ঝোলানো আছে, উপরের প্রান্ত ফিক্সড, নিচের প্রান্ত আমি একটা মোচড় দিলাম, এইভাবে মোচড় দিলাম, টুইস্ট করলাম, এইভাবে মোচড় দিলাম, এই প্রান্তটা এইভাবে চলে আসলো। তার ফলে কি হবে? তার ফলে এইখানকার কোনো একটা বিন্দু এখানে চলে আসলো। এই যে এর প্রস্থচ্ছেদের যে পরিসীমাটা আছে, তার কোনো একটা বিন্দু এইখান থেকে এখানে চলে এলো। তার ফলে কি হলো? এইখান থেকে, এই অবস্থান থেকে এই অবস্থানে জন্য একটা কৌণিক পরিবর্তন হলো এখানে, এটার নাম দিলাম থিটা। এইটাকেই কিন্তু বলা হয় কৃন্তন কোণ, এটাকে বলা হয় কৃন্তন কোণ, কৃন্তন কোণ। আর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ বৃত্তাকার, এইখানেও কিন্তু একটা কোণ ঘুরে গেল, এখান থেকে এইটুকু একটা কোণ ঘুরে গেল, এই কোণটাকে বলা হয় মোচর কোণ। আচ্ছা, এখানে কৃন্তন কোণ দিয়ে আমরা কৃন্তন বিকৃতি প্রকাশ করি, অর্থাৎ এই থিটা হচ্ছে কৃন্তন বিকৃতি, এটাই হচ্ছে কৃন্তন বিকৃতি, মোচড় দিয়ে না। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ টুইস্ট, আর কৃন্তন কোণকে বলা হয় অ্যাঙ্গেল অফ শিয়ার। দুটো আলাদা বিষয়। তাহলে কোনটা অ্যান্সার? কৃন্তন কোণ দিয়ে, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, চিত্রের প্রদর্শিত ব্যবস্থায় স্টিল ও তামার ব্যাস, উপরেরটা স্টিল দেখা যাচ্ছে চিত্রে, নিচের একটা তামার তার, দৈর্ঘ্য, ব্যাস, দৈর্ঘ্য এবং ইয়ং গুণাঙ্ক, এদের অনুপাত, ব্যাসের অনুপাত প্রথমে ডি স্টিল বাই ডি তামা মানে কপার, সেটা কত? পি। দৈর্ঘ্যের অনুপাত এল স্টিল বাই এল কপার ইজ ইকুয়াল টু কত? কিউ। এবং আরেকটা কি আছে? ইয়ং গুণাঙ্কের অনুপাত এল ওয়াই স্টিল বাই ওয়াই সি, সেটা বলা আছে এস। দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত হবে? সহজ, দেখো, ইয়ং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল বাই এ ইন্টু স্মল এল। এফ ইন্টু এল, এ মানে হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4 থাক এল, ওয়াই ইজ ইকুয়াল টু, আমি ডি দিয়ে নিয়ে আসতে হবে, ডি দিয়ে প্রকাশ করতে হবে, ব্যাস দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে স্মল এল ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল ইন্টু 4 বাই পাই ডি স্কোয়ার, নিচে ওয়াইটা নিচে চলে আসলো, এলটা ওখানে নিয়ে গেলাম। এবার আমি যদি লিখি, এখানে ধ্রুবক কি কি আছে? পাই তো ধ্রুবক, 4 তো ধ্রুবক আছেই, আর কি? এফ সমান বল, ও বলও আলাদা আছে, কারণ উপরেরটাতে বল দেখতে পাচ্ছ, আর নিচের স্টিলের তারের নিচে যে বল আর তামার তারের নিচের বল আলাদা। স্টিলের তারে টোটাল ভর বা ওজন ক্রিয়া করবে, আর টোটাল বলতে এখানে 7 mg। স্টিলের তারটিতে যে বল ক্রিয়া করবে সেটা হচ্ছে 7 mg, 5m প্লাস 2m, এটা ভট ইন্টু জি। কিন্তু তামার তারটিতে যে বল ক্রিয়া করবে সেটা হচ্ছে শুধুমাত্র 5 mg,
তাহলে বলও আলাদা। তাহলে আমি লিখতে পারি এলএস স্টিলের তারের দৈর্ঘ্য বৃদ্ধি বাই তামার তারের দৈর্ঘ্য বৃদ্ধি ইজ ইকুয়াল টু এফএস বাই এফসি, এলএস বাই এলসি ইন্টু ওয়াই ব্যস্তানুপাত আছে, তাহলে ওয়াই সি বাই ওয়াই এস, ডি স্কোয়ার ব্যস্তানুপাত, তাহলে ডিসি স্কোয়ার বাই ডিএস স্কোয়ার। এখন তাদের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত, হ্যাঁ এটাই অ্যান্সার হবে। এফএস বাই এফসি গিভেন, না গিভেন মানে কি, এফএস কত, স্টিলের তারে টোটাল বল কত, স্টিলের তারে টোটাল বল হচ্ছে 7 mg বাই এফসি তামার তারে তো টোটাল বল 5 mg, নিচেরটার ওজন শুধু, ইন্টু এলএস বাই এলসি, এলএস বাই এলসি হচ্ছে কিউ, এই যে এটা দেওয়া কিউ, ওয়াইসি বাই ওয়াইএস, ওয়াইসি বাই ওয়াইএস হচ্ছে 1/s, ডিসি বাই ডিএস, ডিএস বাই ডিসি পি, ডিসি বাই ডিএস হচ্ছে 1/p তার স্কোয়ার, 1/p স্কোয়ার। দেখো এমজি ক্যান্সেল, তাহলে 7q বাই 5sp স্কোয়ার এলএস বাই এলসি। দেখো কোথায় আছে, 7q বাই 5sp স্কোয়ার, বি নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার ইজ বি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে তোমাদের। তারপর এরপর থেকে আবার অর্থাৎ 18 নম্বর থেকে আবার শুরু করব।